আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পূর্ব ফরহাদাবাদ দারুসুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসার দাখিল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা বাংলা ব্যাকরণ নিয়ে বসে যাও। বাংলা ব্যাকরণ, এই বইটার নাম কি? বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এটা নিয়ে তোমরা 69 পৃষ্ঠার মধ্যে চলে যাও। কয় পৃষ্ঠায়? 69 পৃষ্ঠা। বই খাতা কলম নিয়ে বসে যাও। পঞ্চম অধ্যায় 69 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় 69 পৃষ্ঠা, পার্ট ওয়ান। তো এখানে এই বাংলা ব্যাকরণের পঞ্চম অধ্যায়ের পার্ট ওয়ানের মধ্যে যেটা তোমাদের কাজকে পড়াবো সেটা হচ্ছে শব্দ ও পদ প্রকরণ। শব্দ ও পদ প্রকরণ, এখানে দুইটা শব্দ এই একই সাথে এই অধ্যায়ের মধ্যে প্রথম পাঠের মধ্যে দুইটা, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে পদ প্রকরণ, দুইটা না। তো আমরা অনেক সময় বুঝি যে শব্দ এবং পদ একই ধরনের না, একটাই বুঝি শব্দ এবং পদ একই ধরনের, অথচ দুটোটা ভিন্ন জিনিস। শব্দ একটা জিনিস, পদ আর একটা জিনিস। তো আমি আজকে তোমাদের সাথে শব্দ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি আজকে তোমাদের সাথে শব্দ নিয়ে আলোচনা করব। আলোচনার প্রারম্ভে তোমরা আমার থেকে বুঝে নাও যে আমরা আজকে কী কী অধ্যয়ন করব। আমরা শব্দের সংজ্ঞা, শব্দ কাকে বলে, এই শব্দের প্রামাণ্য সংজ্ঞার্থ, আমাদের বাংলার মনীষীরা, বড় বড় লেখকরা শব্দের সংজ্ঞা নিয়ে কে কী বলেছেন, শব্দের শ্রেণীবিন্যাস, গঠন অনুসারে শব্দের শ্রেণীবিন্যাস, অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ উৎস, অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, এইগুলা নিয়ে আজকে তোমাদের সাথে আমার কথোপকথন হবে ইনশাআল্লাহ। তো শব্দ কাকে বলে? প্রথমে আসো, শব্দ কাকে বলে? মানুষের বাকযন্ত্রের সাহায্যে বিশেষ কৌশলে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি হচ্ছে শব্দ। বুঝতে পেরেছ কি বলেছিলাম? মানুষের বাকযন্ত্রের সাহায্যে বিশেষ কৌশলে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি শব্দ, অর্থাৎ এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক উচ্চারণগত একককে কী বলা হয়? শব্দ বলা হয়। অর্থাৎ এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে শব্দ হয়। কি হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলন, অর্থাৎ এক বা একাধিক ধ্বনি, এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দ বলে। তাহলে এই সংজ্ঞা থেকে বোঝা গেল যে যদি এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ না করে সেটা শব্দ হবে না। সেটা কি হবে না? শব্দ হবে না, সেটা হবে বর্ণজট। সুতরাং আমরা বর্ণজট থেকে মুক্ত থাকব। আমরা কিভাবে শব্দ গঠন করব, কিভাবে শব্দের বিন্যাস করব, সেটা আজকের পাঠ থেকে আমরা ইনশাআল্লাহ জেনে নিব। আসো, আমি বলেছিলাম ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে শব্দ হয়। ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে শব্দ হয়। যেমন ক যোগ স্বরেয়, ক যোগ স্বরেয় যোগ ল যোগ স্বরেয় যোগ ম, এই পাঁচটি ধ্বনি মিলিত হয়ে কি হয়েছে? এই পাঁচটি ধ্বনি মিলিত হয়ে কলম হয়েছে। আর কলমের কলম ধ্বনি সমষ্টির মিলিত রূপ বা অর্থপূর্ণ। কলমের কলম ধ্বনি সমষ্টির মিলিত রূপ বা অর্থপূর্ণ। তাই কলম হলো একটি শব্দ। কলম কি? কয়টি শব্দের মিলনে শব্দটা হয়েছে? কয়টি শব্দের কয়টি অক্ষরের মিলনে কলম শব্দটা হয়েছে? 3টি অক্ষরের মিলনে। 3টি অক্ষরের মিলনে একটা শব্দ গঠিত হয়েছে, সেটা হচ্ছে কি? কলম, যেটা আমাদের লেখার যন্ত্র। মনের ভাব প্রকাশের জন্যে কয়েকটি শব্দ মিললে একটি বাক্য গঠিত হয়। মনের ভাব প্রকাশের জন্য কয়েকটি শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়। তাহলে একটা শব্দ গঠন করতে হলে আমাকে কয়েকটা বর্ণ লাগবে। কয়েকটা বর্ণ মিলে একটা কী হয়? শব্দ হয়। আবার কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। সুতরাং আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, শব্দ আর বাক্য এক নয়। আমি আজকে আমার পড়া হচ্ছে শব্দ। আমি শব্দ নিয়ে শুধু তোমাদের সাথে আলোচনা করব। যেমন
হামিম চট্টগ্রামের একটা সরকারি স্কুলে পড়ে। হামিম কোথায় পড়ে? হামিম কোথায় পড়ে? আমার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করো। হামিম কোথায় পড়ে? হামিম চট্টগ্রামের একটি সরকারি স্কুলে পড়ে। এবারে হামিম চট্টগ্রামে একটি সরকারি স্কুলে পড়ে। এখানে কয়টা শব্দ? হামিম একটা শব্দ, চট্টগ্রামের একটা শব্দ, একটি তিনটা শব্দ, সরকারি চারটা শব্দ, স্কুলে পাঁচটা শব্দ, পরে 6 নম্বর শব্দ। এগুলোর প্রত্যেকটি এক একটি শব্দ, এগুলোর প্রত্যেকটি এক একটি শব্দ। তাহলে হামিম একটা নাম লেখার জন্য, হামিম একটা ছেলের নাম। হামিম কার নাম? একটা ছেলের নাম। হামিম একটা ছেলের নাম লিখতে গিয়ে আমরা কয়টা শব্দ, কয়টা অক্ষর একত্রিত করেছি? 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা অক্ষর একত্রিত করেছি। একটা হচ্ছে হ, একটা হচ্ছে ম, আর একটা হচ্ছে ম। 3টা অক্ষরের বিনিময়ে একটা শব্দ গঠন করেছি। সেটা হচ্ছে একজন স্টুডেন্টের নাম। সেটা কার নাম? একজন ছাত্রের নাম। সেই ছাত্রটা কোথায় পড়ে? চট্টগ্রামের একটি সরকারি স্কুলে পড়ে। এগুলোর প্রত্যেকটি এক একটি শব্দ। তো এক একটি শব্দ আমরা তৈরি করতে কী করেছি? কয়েকটা এক বা একাধিক ধ্বনি, এক বা একাধিক অক্ষর মিলিত করে আমরা শব্দগুলো তৈরি করেছি। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এগুলোর প্রামাণ্য সংজ্ঞার্থ। এগুলোর প্রামাণ্য সংজ্ঞার্থ আমাদের বাংলার বড় বড় মনীষীরা এই শব্দের সংজ্ঞা দিতে গিয়ে যেগুলো বলেছেন তোমরা একটু লক্ষ্য করো। তোমাদেরকে বলেছিলাম তোমরা খাতা কলম নাও এগুলো নোট করার জন্য। যাই হোক, প্রামাণ্য সংজ্ঞার্থ হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শব্দ কাকে বলে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ওয়ার্ড বা শব্দ কাকে বলে? অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে। অর্থবিশিষ্ট ধ্বনি যেটা বলেছিলাম, অর্থবিশিষ্ট, অর্থ ছাড়া কি হবে না? অর্থ ছাড়া শব্দ হয় না। যে কয়েকটা অক্ষর একত্রিত হয়ে শব্দ হয়, সেটা থেকে একটা অর্থ বের হতে হবে। অর্থ বের না হলে সেটা শব্দ হবে না। এই জন্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ বলে। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনো বিশেষ সমাজের নরনারীর কাছে যে ধ্বনি স্পষ্ট অর্থ আছে, কোনো বিশেষ সমাজে নরনারীর কাছে যে ধ্বনির স্পষ্ট অর্থ আছে, সেই অর্থযুক্ত ধ্বনি হচ্ছে সেই সমাজের নরনারীর ভাষার শব্দ। আর একটু ভালো করে বুঝে নাও, কার মতে বলেছিলাম? সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনো বিশেষ সমাজে নরনারীর কাছে যে ধ্বনির স্পষ্ট অর্থ আছে, সেই অর্থযুক্ত ধ্বনি হচ্ছে সেই সমাজের নরনারীর ভাষার শব্দ। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে, কার মতে? ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে মনের ভাব প্রকাশের জন্য এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে অর্থবোধক হলে, মনের ভাব প্রকাশের জন্য এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে অর্থবোধক হলে তা শব্দ বলে বিবেচিত হয়। শব্দ বলতে মানব কণ্ঠ নির্গত এক বা একাধিক সার্থক অর্থযুক্ত ধ্বনি সমষ্টিকে বোঝায়। এখানে অর্থযুক্ত সবসময় মনে রাখবে যে কয়েকটা অক্ষর, কয়েকটা অর্থ একত্রিত করলে, কয়েকটা বর্ণ একত্রিত করলে শুধু শব্দ হয় না। এখান থেকে কি বের হতে হবে? এখান থেকে একটা মনের ভাব বের হতে হবে, অথবা এখান থেকে একটা অর্থ বের হতে হবে। অর্থ বের না হলে, এটা সবার মতে, অর্থ বের না হলে সেটা কি হবে না? শব্দ হবে না। সুতরাং পরে বলেছিলাম শব্দের শ্রেণীবিন্যাস। অর্থাৎ শব্দ কয় প্রকার? শব্দের শ্রেণীবিন্যাস। শব্দকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। শব্দকে কয় ভাগে ভাগ করা যায় বলেছিলাম? শব্দকে 3 ভাগে ভাগ করা যায়, যথা গঠন অনুসারে শব্দের শ্রেণীবিন্যাস, গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ 1, 2 অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, 3 উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তাহলে এই শব্দের শ্রেণীবিভাগ কয় ভাগে ভাগ করা যায় বলেছিলাম? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। আমি বলেছিলাম 1 নম্বরে গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, 2 অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ ও 3 উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তাহলে
এই শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। শব্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে এখন আসো, এক নম্বরে বলেছিলাম গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে শব্দ দুই প্রকার। ক প্রকার? গঠন অনুসারে শব্দ দুই প্রকার। মৌলিক শব্দ, এক হচ্ছে মৌলিক শব্দ, দুই হচ্ছে সাধিত শব্দ। কয়টা? গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে শব্দ দুই প্রকার। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে মৌলিক শব্দের কথা বলেছিলাম। এক নম্বরে কোন শব্দের কথা বলেছিলাম? মৌলিক শব্দ। দুই নম্বর সাধিত শব্দ। দুই নম্বরে সাধিত শব্দ। এখন আসো মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে বিশ্লেষণ করলে, যেসব শব্দকে বিশ্লেষণ করে দেখানো যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না। বুঝতে পারছো আমার কথা? যেসব শব্দকে ভেঙ্গে আলাদা করা যায় না বা বিশ্লেষণ করে দেখানো যায় না, যেসব শব্দকে বিশ্লেষণ করে দেখানো যায় না অথবা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে কী শব্দ বলে? মৌলিক শব্দ। সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন মা, বাবা, বই, কলম, আম, হাত, পা, ফুল, ফল ইত্যাদি। কয়টা বলেছিলাম? মা, বাবা, আম, বই, কলম, ফুল, ফল, হাত, পা, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এগুলোকে ভেঙ্গে যায় না, এগুলোকে কী করা যায় না? ভেঙ্গে আলাদা করা যায় না এবং বিশ্লেষণ করে দেখানো যায় না। বিশ্লেষণ করে দেখানো যায় না। আচ্ছা, মৌলিক শব্দ গঠনের উপায়, এগুলো বলেছিলাম। আমি যে সংজ্ঞা এখন দিয়েছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে মৌলিক শব্দ। গঠন অনুসারে শব্দ দুই প্রকার বলেছিলাম। প্রথমত বলেছিলাম এক নম্বরে মৌলিক শব্দ, দ্বিতীয়ত হচ্ছে সাধিত শব্দ। তো মৌলিক শব্দের সংজ্ঞার মধ্যে আমি বলেছিলাম যে সব শব্দকে বিশ্লেষণ করে দেখানো যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেমন মা, বাবা, আম, বই, কলম, হাত, পা, ফুল, ফল ইত্যাদি হচ্ছে মৌলিক শব্দ। তো মৌলিক শব্দ গঠনের উপায়, তোমরা মৌলিক শব্দ কীভাবে গঠন করবে? মৌলিক শব্দ কীভাবে গঠন করবে? মৌলিক শব্দ গঠনের উপায় হচ্ছে মূলত দুইটি। কয়টি? মৌলিক শব্দ গঠনের উপায় কয়টি? মূলত দুইটি। কয়টি? দুইটি। যথা মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করা। ক হচ্ছে মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করা। বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করা। ক নাম্বার, যেমন সরেয়ার সাথে বর্ণের সাথে বর্ণের সাথে মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সাথে বর্ণ। মনে করো সরিয়া যোগ আম, সরিয়া যোগ আম কি হলো? সমান আম হলো। আমটা একটা আম লিখতে হলে তোমাকে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ কী করতে হবে? যোগ করতে হবে। সরেয়া লিখো, সরেয়া যোগ ম, আম। সরেয়া যোগ ম সমান কি হয়? আম হয়। বলেছিলাম বর্ণের সাথে বর্ণ যোগ করা। বর সাথে কি যোগ করলে বই হয়? ব যোগ রস্বই, বর সাথে রস্বই যোগ করলে বই হয়। কর সাথে কি যোগ করলে কলম হয়? ক যোগ, তোমাদের পড়ার মধ্যে মন নাই, এগুলো হচ্ছে নৈতিক অধপতন। আমি যেগুলো দেখতে পাচ্ছি যে এতদিন অনলাইন ক্লাসের কারণে, এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে তোমাদের এমন নৈতিক অধপতন অতি সত্বর যাতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যাতে তাড়াতাড়ি অতি সত্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে যাতে ছাত্রছাত্রীদেরকে নৈতিক শিক্ষা, নৈতিক অধপতন এগুলো থেকে যাতে একটু মুক্ত করা যায়। আমি এর জন্য বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। যাই হোক, বলেছিলাম এই কলম গঠন করতে কয়টা শব্দ, কয়টা বর্ণের সাথে কয়টা বর্ণ যোগ করতে হয়? ক যোগ ল যোগ ম, কলম হয়ে গেল না? ফল যোগ করতে তাহলে ফলের সাথে কয়টা বর্ণ? একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যোগ করতে হয়। ফল লেখার জন্য বর্ণের সাথে বর্ণ, ফল সাথে কি যোগ করলে ফল হয়? তোমরা একটু
তোমরা একটু বুদ্ধি করে বলো তো দেখি, ফ এর সাথে কি যোগ করলে ফল হয়? ফ যোগ ল সমান ফল সমান ফল। এখন আসো, সরল বর্ণের সাথে খ নম্বর, সরল বর্ণের সঙ্গে কার বা ফলা যোগ করে। সরল বর্ণের সঙ্গে কার বা ফলা যোগ করে মৌলিক শব্দ গঠন করা যায়। আবারও বিশেষভাবে লক্ষ্য করো, সরল বর্ণের সঙ্গে কার বা ফলা যোগ করে মৌলিক শব্দ গঠন করা যায়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। দুইটা শব্দ ভালো করে বুঝে নাও। প্রথমত হলো এই কার কাকে বলে, ফলা কাকে বলে। কার কাকে বলে, ফলা কাকে বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেছিলাম? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেছিলাম? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেছিলাম? ফলা। একটা হচ্ছে কার আর একটা হচ্ছে ফলা। নিম্নে কার ও ফলা যুগে শব্দ গঠন করে দেখানো হলো। নিম্নে কার ও ফলা যুগে শব্দ গঠন করে দেখানো হলো। তোমরা দেখো, কার যুগে আমি শব্দ গঠন করতেছি। কার যুগে, কি যুগে? কার যুগে। কার কি বলেছিলাম? কার সংজ্ঞা কি বলেছিলাম? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলেছিলাম? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলেছিলাম। এখন কার যুগে আমি শব্দ গঠন করব। বর্ণের সঙ্গে কার যোগ করে মৌলিক শব্দ গঠন করা যায়। বর্ণের সঙ্গে কার যোগ করে মৌলিক শব্দ গঠন করা যায়। বর্ণের সঙ্গে কার যুক্ত করে মৌলিক শব্দ কি করা যায়? গঠন করা যায়। আচ্ছা, যেমন ক যোগ সরেয়। ক যোগ সরেয় সমান ক, কে হলো? ক যোগ সরেয় সমান কে হলো? ক। ল যোগ সরেয় সমান কে হলো? ল। ল যোগ সরেয়া সমান কে হলো? লা। তাহলে এ দুটোর সম্মিলন কে হলো? ক যোগ লা। ক যোগ লা। কর সাথে সরিয়া যোগ করলাম, কর সাথে কি যোগ করলাম? এগুলোকে কার বলে? এগুলোকে কি বলে? কার। তো আমি কর সাথে কি যোগ করলাম? সর যোগ করলাম, ক হলো। আবার লর সাথে কি যোগ করলাম? সরেয়া। লর সাথে কি যোগ করলাম? সরেয়া। লা হলো, কে হলো? লা হলো। দুটোটার সমন্বয়ে একটা শব্দ গঠন করেছে। দুটোটার সমন্বয়ে একটা শব্দ গঠন করেছে, এটা হচ্ছে কলা। সেটা কি? কলা। দুটোটার সমন্বয়ে দুইটা কারের সমন্বয়ে একটা শব্দ গঠিত হলো, সেটা হচ্ছে কলা। কলা। উপযুক্ত উদাহরণটি বিশ্লেষণ করলে পাওয়া যায়, ক এর সঙ্গে সরিয় যুক্ত হয়ে প্রথমে ক হয়েছে এবং ল এর সঙ্গে সরেয়া যুক্ত হয়ে কি হয়েছে? লা হয়েছে। আর এই ক ও লা মিলিত হয়ে কলা শব্দটি কি হয়েছে? গঠিত হয়েছে। এখন আসো, এটা বলেছিলাম এতক্ষণ পর্যন্ত যেটা সংজ্ঞা বলেছিলাম সেটা হচ্ছে কার যুগে। সেটা হচ্ছে, এখন আমি ফলা যুগে শব্দ গঠন করব। কি যুগে? ফলা যুগে। তো ফলা কাকে বলে বলেছিলাম? ফলা যুগের শব্দ গঠন করার আগে তোমাদেরকে জানতে হবে ফলা কাকে বলে। ফলা ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যুক্ত হয়েও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেছিলাম? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো এখানে আমি ফলা যুগে এখন শব্দ গঠন করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো যে আমাদের ফলার মধ্যে কি আছে? জ ফলা। কি আছে? জ ফলা। ক যোগ অন্তস্থ জ, ক জ ফলা। ক যোগ অন্তস্থ জ, ক জ ফলা। যেমন এই জফলা দিয়ে তিনটা শব্দ গঠন করে বাক্য হয়। কে হয়? বাক্য হয়। ঐক্য, আধিক্য। জফলা সবসময় শেষে গিয়ে যোগ হয়। কোথায় গিয়ে যোগ হয়? জফলা সবসময় শব্দের শেষে গিয়ে যোগ হয়। তো এখানে আমি ক যুগে আমি এই জফলা যুগে একটা শব্দ গঠন করেছি। প্রথম হচ্ছে বাক্য, তারপর হচ্ছে আধিক্য, তারপর হচ্ছে ঐক্য। তিনটে শব্দ আমি গঠন করেছি। এখন আরও তিনটে শব্দ গঠন করব। ত জফলা, ত
যোগ অন্তস্থ জ, ত যোগ অন্তস্থ জ, ত জফলা, ত জফলা। ত জফলা দিয়ে কী হবে? একটা শব্দ তোমরা বানাও তো দেখি। শেষে বলেছিলাম জফলা, ফলা সবসময় শেষে হয়, শব্দের শেষে হয়। তাহলে ত জফলা দিয়ে একটা শব্দ দেখি গঠন করো তো, একটা শব্দ গঠন করো। নৃত্য, আমরা লিখি না নৃত্যের তালে তালে, নৃত্যের তালে তালে, নৃত্য মানে নাচ। তো নৃত্য, দন্তীয় ন রস্যিকার, দন্তীয় ন রস্যিকার ত জফলা, ত জফলা, নৃত্য, সত্য, সত্য, এ দুইটা হচ্ছে ত জফলার, ত জফলা, ত জফলার সম্মিলন। রফলা দেখো এবার, ক রফলা। এখানে আমি তোমাদের সাথে জফলা বলেছিলাম, জফলা দিয়ে শব্দ গঠন করছে, এখন রফলা দিয়ে করো। একটা আছে জফলা, একটা আছে রফলা, একটা আছে জফলা, আরেকটা আছে রফলা। তাহলে ক যোগ অন্তস্থ জ, ক যোগ র, ক যোগ র, ক্র, ক যোগ র, ক্র, যেমন চক্র, যেমন চক্র। রফলা সবসময় বলেছিলাম এই ফলা সবসময় শেষে হয়, ফলা সবসময় শব্দ গঠন করতে গেলে শেষে বসাতে হয়। তো এখানে এই রফলা দিয়ে কী শব্দ বানাবে? এই ক যোগ র, ক যোগ র, ক্র, ক যোগ র, চক্র, চক্র বক্র, চক্র বক্র, দুটো শব্দ বানালাম। প যোগ র, গ যোগ র, গ্র, গ যোগ র। তো এখানে এই গ্রহ, গ্রহ কে হয়েছে রফলা দিয়ে গ্রহ। আর গ্রন্থ, গ্রন্থ মানে বই, গ্রন্থ মানে বই। রয়ের আরেকটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে, রয়ের আরেকটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে র্যাপ, রয়ের আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে র্যাপ। বর্ণের শেষে যুক্ত হয়, বর্ণের শেষে যুক্ত হয়, যেমন কয়রেপ, যেমন কয়রেপ। উদাহরণ অর্ক তর্ক বিতর্ক, অর্ক তর্ক বিতর্ক, অর্ক তর্ক বিতর্ক সতর্ক, এগুলো হচ্ছে র্যাপের উদাহরণ। এবার দেখো মফলা, মফলা একটা আছে। তাহলে আমরা প্রথমে পড়েছি জফলা, তারপরে পড়েছি রফলা, তারপর রয়ের আরেকটি সংক্ষিপ্ত রূপ পড়েছি, সেটা হচ্ছে র্যাপ। এখন পড়ব মফলা, বফলা। মফলা ত যোগ ম, ত যোগ ম, ত যোগ ম। কী হয়? এগুলো দিয়ে আমরা কী শব্দ বানাবো? যেমন আত্মা, আত্ম, যেমন সরিয়া ত ম, ত ম, আত্ম হয়েছে। এগুলো এটাতে মফলা দিয়ে, এটা কি দিয়ে? মফলা দিয়ে। দয় যোগ ম, দয় যোগ ম, এটা দিয়ে একটা শব্দ গঠন করতো, দয় যোগ ম, দয়ের সাথে একটা শব্দ যোগ করলাম ম, এটা দিয়ে কী শব্দ গঠন করবে? সদ্য, সদ্য পদ্ম, সদ্য পদ্ম, সদ্য পদ্ম। এখন আসো বফলা দিয়ে, এখন আসো বফলা দিয়ে আরেকটা শব্দ গঠন করো, দন্তেশ যোগ ব, দন্তেশ, দন্তেশ যোগ ম। এটা 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 বফলার প্রকাশ, বফলার প্রকাশ, দন্তেশ যোগ ম। যেমন নিঃস্ব, নিঃস্ব, অশ্ব, নিঃস্ব, তালপেশ যোগ ব, তালপেশ যোগ ব। এগুলা গঠন করতে হলে আমরা অশ্ব তালপেশ যোগ ব দিয়ে অশ্ব শব্দ বলি, বিশ্ব শব্দ বলি, বিশ্ব শব্দ গঠন করি। আমি ওই একটা বলছিলাম মৌলিক শব্দ, শব্দের গঠনের শব্দের শ্রেণীবিভাগ। তো প্রথমে বলছিলাম মৌলিক শব্দ, দ্বিতীয় প্রকারের বলেছিলাম আমি সাধিত শব্দ। তো এখন আমি সাধিত শব্দ নিয়ে তোমাদের সাথে আলোচনা করে আজকের পাঠদান অনুষ্ঠান আমি শেষ করব। তো দেখো, সাধিত শব্দ বাংলা ভাষার যেসব শব্দকে বিশ্লেষণ করলে বাংলায় আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। বাংলা ভাষার যে সকল শব্দকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আলাদা শব্দ, আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে কী বলে? সাধিত শব্দ বলে। অর্থাৎ যে সকল শব্দকে ভাঙ্গা যায় সে সকল শব্দই, যে সকল শব্দকে ভাঙ্গা যায় সে সকল শব্দ সাধিত শব্দ। সাধারণত কোনো মৌলিক বা বৃত্তি শব্দের সঙ্গে বিভিন্ন ব্যাকরণিক উপাদান যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। সাধারণত কোনো মৌলিক বা বৃত্তি শব্দের সঙ্গে বিভিন্ন ব্যাকরণিক উপাদানে যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়। বিভক্তি, সন্ধি, প্রত্যয়, সমাস বা উপসর্গের সাহায্যে সাধিত শব্দ গঠিত হয়। তাহলে সাধিত শব্দ গঠনের কয়েকটা উপকরণ তোমরা আমাকে বলো দেখি। সাধিত শব্দ গঠনের কয়েকটা উপকরণ তোমরা আমাকে বলো দেখি। একটা হচ্ছে বিভক্তি, সন্ধি,
প্রত্যয় সমাস বা উপসর্গের সাহায্যে সাধিত শব্দ গঠিত হয়। যেমন উপহার, উপযোগ হার, উপহার শব্দ গঠন করো, উপযোগ হার, উপহার। বনযোগ বাস, বনবাস, বনযোগ বাস, বনবাস। কবিযোগ রাস, কবিরাজ ইত্যাদি জন্য বলেছিলাম সাধিত শব্দ। বাংলা ভাষার যে সকল শব্দকে বিশ্লেষণ করলে বাংলায় আলাদা শব্দকে অর্থবোধকভাবে গঠন করা যায়, সেটা বলেছিলাম সাধিত শব্দ। তাহলে দুইটা শব্দ, শব্দের প্রকরণের মধ্যে একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আজকে এই পর্যন্ত। তোমাদের প্রতি আমার বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের পড়া রইল। তাহলে আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত কী পড়ালাম? শব্দ কাকে বলে, শব্দের সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞার্থ, শব্দের শ্রেণীবিভাগ, গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। এই পর্যন্ত তোমাদের প্রতি আমার অনুশীলন এই পর্যন্ত আজকের বাংলা ব্যাকরণের। আশা করছি আগামী ক্লাসে আবার বাকি অংশ, শব্দের বাকি অংশ যেটা আজকে পড়ানো হয় নাই, সেটা নিয়ে আমি তোমাদের সামনে যথাসময়ে ইনশাআল্লাহুল আজিজ উপস্থিত হব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।